আ- আজকে ডিরেক্টিভ প্রিন্সিপালসের 43 থেকে আমরা স্টার্ট করবো। লাস্ট ভিডিওতে 42 পর্যন্ত বলা হয়ে গিয়েছিল। তো ডিরেক্টিভ প্রিন্সিপালস কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছিলাম। আর্টিকেল 36, 37 দুটো বেসিক আর্টিকেল, আর 38, 39, 40 এগুলো সবই ডিসকাস করা হয়ে গেছিল গত ভিডিওতে। তো আজকে যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে 43। 43তে কি বলছে? 43 হচ্ছে লিভিং ওয়েজেস। লিভিং ওয়েজেস মানে মানুষের বেঁচে থাকার জন্য যতটা উপার্জন দরকার। ওয়েজেস মানে কথাটা হচ্ছে মজুরি। ওয়েজেস মানে হচ্ছে মজুরি, ঠিক আছে? মানুষের বেঁচে থাকার জন্য যতটা মজুরি দরকার, ঠিক ততটা মজুরি গভর্নমেন্টকে, এখানে তো আর ওই এনফোর্সেবলের ব্যাপারটা নেই, এনফোর্সেবল টু দ্য ল টু ব্যাপারটা নেই। তো গভর্নমেন্টকে অন্তত এনশিওর করতে হবে যে মানুষ যতটুকু বেঁচে থাকতে পারে, মানে সারাদিনে একটা মানুষের যতটা তার পয়সা দরকার হয়, সাপোজ একটা মানুষের বেঁচে থাকতে গেলে সারাদিনে একজন মানুষের 400 টাকার দরকার হয়। তো গভর্নমেন্টকে অন্তত সেইটুকু এনশিওর করতে হবে যে যেন প্রত্যেকটা স্টেটের আন্ডারে যারা যারা পড়ে, মানে যারা যারা কোম্পানি বা কিছু, তারা যেন প্রত্যেকে এমন কোনো ল যেন বানানো হয় যাতে প্রত্যেকে এই মিনিমাম মজুরিটুকু তারা পায়। লিভিং ওয়েজেস মানে বেঁচে থাকার জন্য যে মিনিমামটুকু দরকার সেটুকু যেন পায়। তার জন্য আমরা আগের দিনও যেরকম দেখেছিলাম যে কিছু কিছু অ্যাক্ট যেরকম গভর্নমেন্ট এনেছে, সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, বোনাস অ্যাক্ট, ঠিক আছে, ফ্যাক্টরিজ অ্যাক্ট, লেবার, বিভিন্ন রকমের লেবার লস। এই লেবার লসগুলো আনার ফলে গভর্নমেন্ট এনেছে, গভর্নমেন্ট যে কিছু করেনি তা নয়, গভর্নমেন্ট এনেছে। তাছাড়াও গভর্নমেন্ট আনার পরেও কিছু না কিছু তো ফাঁক থেকেই যায়, কিছু না কিছু এখনো পর্যন্ত জায়গা রয়েছে, কিছু কিছু আনঅর্গানাইজ সেক্টর রয়েছে, যে আনঅর্গানাইজ সেক্টরগুলোতে হয়তো একদমই ফলো করা হয় না মিনিমাম ওয়েজেস বা লিভিং ওয়েজেস, একদমই ফলো করা হয় না। সেগুলো হয়তো গভর্নমেন্টের আওতার বাইরে, বা এতটা আমাদের দেশ যতটা বড় আর আমাদের দেশে যতটা দুর্নীতি, সেটা হয়তো তার জন্যই হয়তো সেগুলোকে কন্ট্রোল করা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু তো লাগু করা হয়েছে, যেরকম আমি বললাম কিছু কিছু অ্যাক্ট লাগু করা হয়েছে। এরপরে 43তে যেটা বলা হচ্ছে লিভিং ওয়েজেস, মানে সবাইকে লিভিং ওয়েজেস, মজুরি সবাইকে দিতে হবে বেঁচে থাকার জন্য, অন্তত মিনিমাম যে মজুরিটুকু সেটুকু দিতে হবে। 43A আবার সেই এ আর বি এখানে চলে আসছে। এ তে কি বলা হয়েছে না, এ তে বলছে পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট। এই পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট দ্যাট মিনস আমি আমার কোম্পানিতে, আমার ওয়ার্কার আছে, লেবার আছে, সবাই আছেন আমার কোম্পানিতে। ওয়ার্কার্স, লেবার্স যারাই রয়েছে, বা একটু উঁচু লেভেলের যারা ওয়ার্কার্স, মানে কর্মীরা রয়েছে, এমপ্লয়ি রয়েছে, তাদেরকে আমি আমার ম্যানেজমেন্টে পার্টিসিপেট করাবো। এটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল, তখনকার দিনে ডিরেক্টিভ প্রিন্সিপালে এটা বলে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি এটা তখনকার নয়, তারপরে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ এটাকে ইমপ্লিমেন্ট করানো হয়েছে, এটাকে ঢোকানো হয়েছিল। তো সংবিধানে এটা রয়েছে যে এমপ্লয়ীদেরকে নিজের ম্যানেজমেন্টে পার্ট করতে হবে মানে নির্দেশিকা দেওয়া কোনো অর্গানাইজেশন পার্টিসিপেট ম্যানেজমেন্টে ওয়ার্কারদের, এমপ্লয়িজদের পার্টিসিপেট করায়, ঠিক আছে। 43B তে কি বলছে? 43B তে বলছে প্রমোশন অফ কোঅপারেটিভস। কোঅপারেটিভস কোনগুলো? কোঅপারেটিভস হচ্ছে ওই ধরনের জিনিসগুলো যেখানে ধরো একটা গ্রাম, একটা ভিলেজে, সেখানে কয়েকজন মানুষ মিলে একটা জিনিস তৈরি করলো। আমরা আমুলের নাম সবাই শুনেছি, সব থেকে ভালো হচ্ছে উদাহরণ হচ্ছে আমুল। আমুল কিন্তু কোঅপারেটিভ সোসাইটি, এগুলোকে বলা হয় কোঅপারেটিভ সোসাইটি। আমুল এত বড় একটা কোম্পানি, সারা দেশ জুড়ে আজকে বিশাল আমুলের ব্যাপ্তি, সারা দেশ জুড়ে প্রচুর সেল, প্রচুর আউটলেট, এবং আমুল দুধ মানেই, মানে প্যাকেট দুধ মানেই আমরা জানি আমুল, ঠিক আছে। তো আমুল কিন্তু কোঅপারেটিভ সোসাইটি থেকে তৈরি। কোঅপারেটিভ দ্যাট মিনস গ্রামের লোকজন মিলে একটা ছোট্ট সোসাইটি তৈরি করবে, এবং সেই সোসাইটি থেকে জিনিসপত্র তারা নিজেরা উৎপাদন করবে, নিজেদের প্রোডাকশন, এবং সেটা তারা নিজেরাই মার্কেটে গিয়ে বিক্রি করবে। এইভাবে একটা কোঅপারেটিভ তৈরি হয়, এবং তৈরি হয়ে তারপর যখন সেটার ব্যাপ্তি বেড়ে যায়, তারপর যখন সেটা বড় হয়, তখন সেটা যেরকম মার্কেটিং, তার অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো পরে হয়, ঠিক আছে। কিন্তু কোঅপারেটিভ সোসাইটি দ্যাট মিনস কখন হবে কোঅপারেটিভ সোসাইটি? তখনই হবে যখন মানে গ্রামের মানুষজন মিলে একটা কিছু তৈরি করছে, সেটাকেই আমরা বলি কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ ব্যাঙ্কসও এইভাবেই তৈরি হয়। কোঅপারেটিভ ব্যাঙ্ক বর্ধমানের দিকে, ম্যাক্সিমাম দিকে যে আমরা যদি যাই, তাহলে দেখবো কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে, এবং এক একটা গ্রামে এক একটা কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে। তার মানে কি, সেই গ্রামের লোকজনরা তাদের টাকা পয়সা রাখার জন্য কোঅপারেটিভ ব্যাঙ্ক সেখানে তৈরি করে রেখেছে, ঠিক আছে। আমাদের স্টেট গভর্নমেন্টেরও কিছু কিছু কোঅপারেটিভ ব্যাঙ্কস রয়েছে, সেটা গভর্নমেন্ট সেগুলোকে পরিচালনা করে, ঠিক আছে। তো এইভাবে কোঅপারেটিভসগুলো চলে। তো কোঅপারেটিভস প্রমোশন করতে হবে, কোঅপারেটিভসকে প্রমোশন করতে হবে। এই কোঅপারেটিভসকে প্রমোশন করাটা, এটাও গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে একটা অন্যতম। এর মধ্যে শুধু কোঅপারেটিভসের মধ্যে আমি যেটা বললাম, কি কি প্রোডাক্ট থাকতে পারে? খাদি উদ্যোগ। আমাদের গভর্নমেন্ট কি কি প্রমোশন নিয়েছে? খাদি উদ্যোগ। মানে লাস্ট এই গভর্নমেন্ট, আমাদের এখন বিজেপি গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কিন্তু খাদির উপরে, মানে ভিলেজের কটেজ ইন্ডাস্ট্রির উপরে, অ্যাকচুয়ালি এটার কটেজ ইন্ডাস্ট্রির উপরেই ম্যাক্সিমাম জোর দেওয়া হয় এই প্রমোশনে। কটেজ ইন্ডাস্ট্রিটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে, যেরকম খাদির জামা কাপড়কে
প্রমোট করা হচ্ছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিশ্ব বাংলায় দেখবে তোমার গ্রামের দিকে যেসব তাঁত বা গ্রামের দিকে যেসব যেগুলো হ্যান্ডিক্রাফট যেগুলো সেইগুলোকে প্রমোট করা হয়। আমাদের বিশ্ব বাংলা একটা আউটলেট আছে, সেখানে কিন্তু সেগুলোকে গভর্নমেন্ট সেগুলোকে বিক্রি করে এবং তার সেই পার্সেন্টেজ সেই টাকাটা কোথায় চলে যায়, সেই টাকাটা সেই ডাইরেক্ট সেই ম্যানুফ্যাকচারারদের কাছে চলে যায়। তো এইভাবে যদি এইভাবে প্রমোট করা হয় এটাকে, এবং গভর্নমেন্টও এর পিছনে প্রমোট করে। এই পলিসিটাই রয়েছে 43B-তে, প্রমোশন অফ কোঅপারেটিভ। তাহলে কি প্রমোশন অফ কোঅপারেটিভ? দ্যাট মিনস যে গ্রামীণ কোনো জিনিসগুলো, গ্রামীণ প্রোডাকশনকে আমাদেরকে প্রমোট করতে হবে থ্রু কোঅপারেটিভস হতে পারে, এমনিও হতে পারে। তো খাদি উদ্যোগের জন্য আমাদের প্রমোশন চলছে, গভর্নমেন্ট ঠিকঠাকই কাজ চলছে। তারপর 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডটা কি? ইউনিফর্ম সিভিল কোডটা হচ্ছে সারা দেশে একটাই আইন থাকবে। ডিপিএসপিতে বলা রয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড দরকার, ইউনিফর্ম সিভিল কোড দরকার। মানে ইউনিফর্ম সিভিল কোড যদি স্টেটের কোনো সময় যদি প্রয়োজন বা স্টেটের যদি সবাই একমত হয় বা সারা দেশ যদি একমত হয়, তাহলে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু সেখানে আনতে হবে। কি জিনিসটা কি ইউনিফর্ম সিভিল কোড? এখানে যেমন কেউ যদি কোনো ধরো কেউ মার্ডার করলে তার যেরকম শাস্তি কোর্ট দেবে, ঠিক আছে, তো এরকম একটা নিয়ম রয়েছে, কোর্টে তার শাস্তি হবে। ঠিক সেরকম কিছু কিছু সিভিল আইন রয়েছে আমাদের দেশের। সিভিল আইন যেরকম যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, এই ধরনের অ্যাক্টগুলো প্রত্যেকটা সমাজে মানে যতগুলো সমাজ রয়েছে ততগুলো সমাজের মধ্যে এক একজনের এক এক রকমের। তো এই ধরনের যতগুলো অ্যাক্ট রয়েছে সেই সবগুলো অ্যাক্টকে একটা ইউনিফর্ম সিভিল কোড, মানে যত সিভিল অ্যাক্ট রয়েছে, যত সিভিল কোড রয়েছে, সব সিভিল কোডগুলোকে একটা ইউনিফর্ম করতে হবে, ইউনিফর্ম সিভিল কোড বানাতে হবে, যেখানে কোনো আলাদা কোনো রকমের কোনো কোড বা অ্যাক্ট কিছু থাকবে না। যা থাকবে সারা দেশের জন্য একটাই কোড থাকবে, একটাই ল থাকবে। আর কেউ কোনো রকমভাবে কোনো কিছুতে যদি ম্যারেজ হয়, যদি অন্য কিছু হয়, তাহলে সেই কোড অনুযায়ী সেই কোডে যা লেখা থাকবে, যদি হিন্দুদের জন্য যা লেখা রয়েছে সেটাতেই হবে, মুসলিমদের জন্য যা লেখা সেটাতে হবে, বৌদ্ধ বা জৈন যারা যে কমিউনিটি রয়েছে তাদের জন্য যারা যে কোড সেখানে লেখা থাকবে সিভিল কোডে, ইউনিফর্ম সিভিল কোডে, তারা সেই জিনিসগুলোই ফলো করে, বাদ বাকি আর কোনো কিছু ফলো করা যাবে না। যেমন ট্রিপল তালাকের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল, সবথেকে বেশি কেসটা হয়েছিল ট্রিপল তালাকে, যে সেখানে মুসলিমদের জন্য একরকম, হিন্দুদের জন্য একরকম, হিন্দুদের মধ্যে তালাক ফালাক এই সিস্টেম নেই, কিন্তু মুসলিমদের মধ্যে তালাকের সিস্টেমটা রয়েছে। তো ইউনিফর্ম সিভিল কোড হলে কী হবে? এইসব জিনিসগুলো সব উঠে যাবে। সেখানে যদি ডাইভোর্স দিতে হয় তো ডাইভোর্স কোর্টে বাই কোর্ট যদি যেরকম ডাইভোর্স হয় সেরকমই ডাইভোর্স হবে, বাদ বাকি আর কোনো ল থাকবে না, আর কোনো কোর্ট থাকবে না। যদি কোর্টের মনে হয় যে না ডাইভোর্স হবে, তো ডাইভোর্স সেখানে গিয়েই করতে হবে তোমাকে। আমি বাড়িতে বসে বলে দিলাম তালাক, তার মানে তালাক হয়ে গেল বা ডাইভোর্স হয়ে গেল, সেটা হবে না ইউনিফর্ম সিভিল কোড হলে, ঠিক আছে? তো দেন 45 কি বলছে? চাইল্ড এডুকেশন বিলো 6 ইয়ার। অ্যাকচুয়ালি 45 যে চাইল্ড এডুকেশন বিলো 6 ইয়ার এটা বলা ছিল 45 এটাই ফান্ডামেন্টাল রাইটে পরে উঠে গেছিলো 21A-তে। ফান্ডামেন্টাল রাইট যখন আমি পড়েছিলাম তখন বলেছিলাম 21A-তে একটা নতুন ফান্ডামেন্টাল রাইট আনা হয়েছে। সেটা কোনটা? সেটা হচ্ছে 6 বছরের নিচে, 6 থেকে 14 বছরের মধ্যে যারা বাচ্চারা রয়েছে তাদেরকে প্রাইমারি এডুকেশন, ফ্রি এডুকেশন এবং কম্পালসারি এডুকেশন দিতে হবে। এবং সেটা কিন্তু এই 45-এই ডিপিএসপিতে ফার্স্টে বলা ছিল, সেই ডিপিএসপি থেকে এখন কোথায় চলে গেছে? ফান্ডামেন্টাল রাইটে চলে গেছে আন্ডার 21A। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এটা চলে গেছে কোথায়? ফান্ডামেন্টাল রাইটের মধ্যে চলে গেছে চাইল্ড এডুকেশন। তারপর 46-এ আসছে SC ST OBC, এদের প্রমোশন, এদের সংরক্ষণ, এদের প্রমোশন। দেখো SC ST OBCর প্রমোশন সংরক্ষণ যাই হোক না কেন, এটা নিয়ে প্রচুর বিবাদ, প্রচুর সংঘাত সবের মধ্যে রয়েছে। জেনারেল কাস্টের মধ্যে যারা জেনারেল কাস্টে তারা বলছে SC ST OBC বা এদের সংরক্ষণের আর প্রয়োজন নেই। যারা SC ST কাস্টের মধ্যে রয়েছে তারা বলছে হ্যাঁ এখনও পর্যন্ত সংরক্ষণ রয়েছে। যে কমিশন বসানো হচ্ছে তারাও বলছে যে না এখনও পর্যন্ত দরকার। ইভেন গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে, মোদি গভর্নমেন্ট নিজে স্বীকার করেছে 2019 সালে যে এখনও পর্যন্ত দরকার আছে। ইভেন 2025-এও বলা হয়েছে যে 2030 পর্যন্ত রিজার্ভেশনকে এক্সটেন্ড করা হচ্ছে, তো এখনও পর্যন্ত দরকার আছে। কিছু কিছু জায়গায় তো অবশ্যই দরকার আছে, কারণ এখনও আমরা সম্পূর্ণ অ্যাকচুয়ালি কি আমরা যখন যারা সিটিতে থাকি বা যারা এই ধরনের ফেসবুক ইনস্টাগ্রাম এখানে যারা লেখালেখি করি তারা রিয়েল পিকচারটা এখনও হয়তো গ্রাউন্ড পিকচারটা হয়তো আমরা জানি না, বা হয়তো জানি সেখানে কি হচ্ছে, দলিতদের SC-দের সঙ্গে ST-দের সঙ্গে সেখানে কি হচ্ছে। যদি দরকার না হতো তাহলে সুপ্রিম কোর্ট হয়তো এখনই সেটাকে রিজার্ভেশন বা অন্য কোনো ধরনের প্রমোশন SC ST OBC প্রমোশন বন্ধ করে দেওয়া হতো, কিন্তু হয়তো প্রয়োজন আছে, হয়তো নয় প্রয়োজন আছে। কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত প্রয়োজন আছে। বিভিন্ন গ্রাম যেগুলো একদম পিওরলি গ্রামের একদম ভিলেজ এরিয়া, যেখানে কোনো কিছুই পৌঁছায়নি এখনও পর্যন্ত, সেরকম শিক্ষা পৌঁছায়নি, এডুকেশন পৌঁছায়নি, সেখানে হয়তো এখনও এইসব জিনিসগুলো চলছে। ঠিক আছে, যে জিনিসগুলো আগে চলতো, SC ST-দের সঙ্গে দুর্ব্যবহার করা, রিসেন্টলি কয়েকটা ঘটনা তো এরকম ঘটেওছে, আমরা দেখেওছি। ঠিক আছে, তো SC ST রিজার্ভেশনের তো দরকার অবশ্যই আছে, এবং SC ST প্রমোশনের জন্য গভর্নমেন্টকে পলিসি আনতেই হবে, এবং সেই পলিসি গভর্নমেন্ট অবশ্যই এনেছে। মন্ডল কমিশনে আমরা দেখেছি OBC-দের জন্য রিজার্ভেশন, তাছাড়া SC ST-দের জন্য আরও রিজার্ভেশন রয়েছে।
10%, 26%, এই ধরনের রিজার্ভেশনগুলো আমরা চাকরির ক্ষেত্রে দেখি, অন্যান্য ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রেও দেখি। তো SC ST OBC পলিসি প্রত্যেকটা গভর্নমেন্টেরই পলিসির মধ্যে আমরা এটা কিন্তু দেখতে পাই, এবং এই পলিসিটা 46-এ বলা আছে SC STদের জন্য আলাদা করে রিজার্ভেশন এবং পলিসি, প্রমোশনাল পলিসি সমস্তটাই রাখতে হবে। 47 কি বলছে? 47 বলছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। শুধুমাত্র খাবার আমরা যেটা খাই, এমন এমন জায়গা আছে, ওই যে একটা বিখ্যাত ছবি আছে না, যে একটা ভালচার অ্যান্ড আ গার্ল, সেই ছবিটা যে সময় তোলা হয়েছিল সেই সময়টার কথাটা একবার যদি মনে করো, তাহলে সেই সময়টার কথা একবার ভেবে দেখো যে নিউট্রিশন মানুষের কতটা দরকার এবং পুষ্টিযুক্ত খাবার একটা বাচ্চার জন্য, একটা মানুষের জন্য কতটা দরকার। একটা বাচ্চা, একটা মানুষ ঠিকঠাকভাবে বেঁচে থাকতে গেলে, তাদের আপব্রিঙ্গিং ঠিকঠাকভাবে হতে গেলে, যারা শহরের মানুষ, যারা একটা লেভেলের উপরে ইনকাম যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কোনো কিছু মনে হবে না হয়তো, যে না এই জিনিসগুলো তো বেকার ফালতু। কিন্তু যে লেভেলটা বিলো পভার্টি লাইন রয়েছে, BPL বিলো পভার্টি লাইনেতে এখনও আমাদের ইন্ডিয়াতে অনেক লোক রয়েছে যাদের জন্য 80% লোককে এখনও পর্যন্ত ফ্রি ডিস্ট্রিবিউশন বা রেশনিং সিস্টেমের মধ্যে রাখতে হয়। তো বিলো পভার্টি লাইনের মধ্যে যারা রয়েছে, নিচে যারা রয়েছে, তাদের বাচ্চাদের ক্ষেত্রে নিউট্রিশনের বড্ড অভাব রয়েছে। খাবারের হয়তো অভাব তো আছেই, কিন্তু তার থেকেও সবথেকে বড় জিনিস হচ্ছে খাবার যেটা খাচ্ছে সেটা কতটা নিউট্রিশাস, তার মধ্যে নিউট্রিশনের কতটুকু মানে নিউট্রিশন রয়েছে। মানে শুধুমাত্র আমি দুবেলা দুটো ভাত পেলাম আর কিছু পেলাম না, বা দুটো রুটি পেলাম আর কিছু পেলাম না, এটা মানে এটা ভাবাটাও মানে আমাদের ক্ষেত্রে তো হয়তো অসম্ভব। যারা আমরা দুবেলা খেতে পাই, ঠিকঠাকভাবে খেতে পাই, ভালোভাবে খেতে পাই, তাদের ক্ষেত্রে ভাবাটা হয়তো অসম্ভব। কিন্তু যারা এই রকমভাবে বেঁচে থাকে, তাদের জন্য নিউট্রিশন, ঠিকঠাক করে নিউট্রিশাস খাবার দেওয়া গভর্নমেন্টের দায়িত্ব। এই জন্য গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্ট রেশনিং সিস্টেমে সমস্ত কিছুই প্রোভাইড করে। যারা BPL-এ রয়েছে, মানে বিলো পভার্টি লাইন, তাদেরকে সমস্ত কিছুই প্রোভাইড করে, চাল, ডাল, আটা, গম, সমস্ত কিছু প্রোভাইড করে। তার কারণ একটাই, যে শুধু চাল দিয়ে দিলাম যে শুধু ভাত খাও আর কিছু খেতে হবে না, তাতে তো তার সম্পূর্ণ নিউট্রিশনটা পাবে না। তো এটাও পলিসির মধ্যে আনা গভর্নমেন্টের পলিসির মধ্যে রাখা উচিত, এবং গভর্নমেন্টের পলিসির মধ্যে DPSP-র মধ্যে রাখা আছে সেহেতু গভর্নমেন্টের পলিসির মধ্যেও রাখা এটাকে উচিত। পাবলিক হেলথের জন্য অ্যাওয়ারনেস, বিশেষ করে অ্যাওয়ারনেস, এবং পাবলিক হেলথের জন্য প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করা, ফ্রি হসপিটাল তৈরি করা, এগুলো গভর্নমেন্টের দায়িত্ব, এবং গভর্নমেন্ট এগুলোর জন্য দায়বদ্ধ, অবশ্যই দায়বদ্ধ সিটিজেনদের কাছ থেকে। কারণ সিটিজেনরা ট্যাক্স দিচ্ছে এই কারণেই। পাবলিক হেলথ, পাবলিক এডুকেশন, এই দুটো জিনিস তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এবং ইন্ডিয়াতে সত্যি কথা বলতে খুব হয়তো ঘটনাটা লজ্জাকর ঘটনা, যে ইন্ডিয়াতে এই দুটোরই সবথেকে বড় অভাব, সেটা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা। এবং যখনই কোনো নেতার কাছে বা কোনো মন্ত্রীর কাছে এই দুটো প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, তখন তারা অন্যদিকে সেই জিনিসগুলোকে ঘুরিয়ে নিয়ে সেটাকে ধর্ম, সেটাকে রাজনীতি, অন্য রকমের রাজনীতি করার চেষ্টা করে। কিন্তু সবথেকে বড় অভাব হচ্ছে কি? স্বাস্থ্য আর শিক্ষা। তো স্বাস্থ্যর দিকে গভর্নমেন্টকে অবশ্যই নজর দিতে হবে, এবং আমাদের সবথেকে বিশেষ করে জনগণের বেশি দায়বদ্ধতা রয়েছে এখানে। গভর্নমেন্টকে বারবার প্রশ্ন করা যে পাবলিক হেলথ কী হলো, আমাদের হেলথ সিস্টেমটার কী অবস্থা, আমাদের এডুকেশন সিস্টেমটার কী অবস্থা। গভর্নমেন্টকে বারবার প্রশ্ন করা উচিত। এবং যেখানেই কোনো মন্ত্রী বা যেখানে কোনো এদের আলোচনা, আমি তো অনেক আলোচনা টিভিতেও শুনি, অনেক আলোচনা আমরা শুনি, বারবার শুনি, কিন্তু তাদের কাছে সবার প্রত্যেকটা জনগণের শুধু দুটো প্রশ্ন ছোড়া উচিত। সেটা হচ্ছে, একটা হচ্ছে শিক্ষার কী অবস্থা, একটা হচ্ছে স্বাস্থ্যের কী অবস্থা। কারণ শিক্ষা আর স্বাস্থ্য ভারতবর্ষের সমস্ত জায়গায় ভেঙে পড়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো একদমই ভেঙে পড়েছে। সেটা আমরা জানি, দেখছি কীভাবে ভেঙে পড়েছে। তো তার জন্য কি হেলথ সেন্টার, অ্যাডিকুয়েট নাম্বারস অফ হেলথ সেন্টার, অ্যাডিকুয়েট নাম্বারস অফ গভর্নমেন্ট হসপিটালস দরকার, এবং অ্যাওয়ারনেস দরকার। কোন ডিজিজের জন্য অ্যাওয়ারনেস দরকার? যেমন HIV এইডসের জন্য অ্যাওয়ারনেস দরকার, হেপাটাইটিস B এর জন্য অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে জানানোর দরকার মানুষকে, বিভিন্ন রকমের যেগুলো ছোঁয়াচে রোগ হয়, ঠিক আছে, সেগুলোর জন্য মানুষকে অ্যাডভান্স জানানোর দরকার। যদিও আমাদের গভর্নমেন্ট ফ্রিতে বাচ্চাদেরকে টিকাকরণ যেগুলো করা হয় সেগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়, বাচ্চাদের পোলিও ডোজ দেওয়া হয়, এগুলো গভর্নমেন্ট করছে। গভর্নমেন্ট কিছুই করছে না সেরকম নয়, কিন্তু গভর্নমেন্ট যেটা করছে তার থেকে অনেকটা বেশি হয়তো আমাদের দেশের দরকার আছে স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং শিক্ষার ক্ষেত্রে আরও বেশি পরিমাণে দরকার আছে। তো গভর্নমেন্টের কী পলিসি, গভর্নমেন্ট আপাতত কী পলিসি নিয়েছে? আপাতত গভর্নমেন্ট কিছু প্রাইমারি হেলথ সেন্টার খুলে রেখেছে, কিছু জায়গায় ফ্রি ভ্যাকসিনেশন করানো হয়। ফ্রি ভ্যাকসিনেশন দ্যাট মিনস ওই যেরকম করোনার ভ্যাকসিনেশন করানো হয়েছিল, তো বাচ্চাদের 12 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত যতগুলো ভ্যাকসিন দরকার, সেই ভ্যাকসিনগুলো মিনিমাম ভ্যাকসিন দরকার, সেগুলো গভর্নমেন্ট কিন্তু ফ্রিতে পাবলিক হেলথ সেন্টারের থ্রুতে সেগুলো ব্যবস্থা করেছে এবং করে। 48-এ কী বলছে? 48-এ বলছে এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি কী দরকার? এদের প্রমোশন অবশ্যই। কারণ আমাদের যতই আমরা বলি যে আমাদের সোসাইটি
অনেক সার্ভিস সেক্টর, আমাদের সেক্টর 3টে, তো অ্যাকচুয়ালি ইকোনমিকের দিক দিয়ে সেক্টর 3টে, একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আর একটা হচ্ছে সার্ভিস সেক্টর, মানে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ঠিক আছে, এই 3টে সেক্টরে ভাগ করা হয়। তো এগ্রিকালচারটাকে উন্নত করার খুব প্রয়োজন, কারণ এখনও পর্যন্ত ভারতবর্ষে 60-62%, 65%-এর মতো মানুষ এই পেশার সঙ্গে, মানে এগ্রিকালচার, ডিরেক্ট এগ্রিকালচারের সঙ্গে যুক্ত এবং অ্যানিমাল হাজব্যান্ডারির সঙ্গে যুক্ত। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তারা প্রায় প্যারালালি অ্যানিমাল হাজব্যান্ডারির সঙ্গে তারাও যুক্ত। ঠিক আছে, তো তাহলে একটা বড় পোর্শন যেহেতু এর সঙ্গে যুক্ত, এবং এর থেকে আমাদের ইনকামের লেভেলটাও কিন্তু অনেকটা বাড়ানো যায়। যেরকমভাবে ইসরায়েল চাষের উপরে এত উন্নতি করছে, এখন আমরা চায়নায় দেখছি চায়না চাষের উপরে এত উন্নতি করছে, মানে ভিডিও খুললে বা রিলস খুললে, তোমরা তো রিলসের সঙ্গে খুব ভালোভাবে তো রিলস খুলে দেখবে চায়নায় এত ভালো চাষ, এখন এত ভালো হাইব্রিড প্রযুক্তি এসছে, বা বীজটাকে এত ভালো তো উন্নত মানের তৈরি করছে, যে কোনো জায়গায় তারা ফসল ফলিয়ে ফেলছে, এবং যে কোনো জায়গায় ফসল ফলানো দূরের কথা, তাদের প্রোডাকশন লেভেলটা এতটা হাই হয়ে গেছে। আগে ইসরায়েলে সবথেকে, মানে এগ্রিকালচারে বলা হতো যে ইসরায়েলের টেকনোলজি সব থেকে হাইয়েস্ট, কিন্তু এখন চায়নার টেকনোলজি এত মানে হাই টেকনোলজি চলে এসেছে তার চায়নার কাছে, যে তারা এত ভালো প্রোডাকশান দিচ্ছে, এত বড় মাপের প্রোডাকশান দিচ্ছে, এবং তাদের কোয়ালিটি, প্রোডাকশানের কোয়ান্টিটি দুটোই হাই। আমাদেরকে সেই লেভেলে যেতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় দেখেছি চাষের উপরে কোনো রকমের কোনো নজর দেয় না। ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, এই জায়গাগুলোতে কিন্তু চাষের উপরে সেরকম কোনো রকমের নজর নেই। তবে হ্যাঁ, কিছু জায়গায় নজর দেওয়া হচ্ছে, যেরকম পাঞ্জাব চাষের জন্য খুবই উন্নত, পাঞ্জাবে চাষ সেরকমই হয়, এবং পাঞ্জাবের চাষিরাও সেই জন্য, পাঞ্জাবের চাষিদেরও দেখবে জীবনযাত্রার মান উন্নত, তাদের ইনকাম লেভেলটা অনেক হাই। মানে একটা জায়গা আছে, মানে একদম রিমোট এরিয়া, সেটা হচ্ছে উড়িষ্যার নবরঙ্গপুর ডিস্ট্রিক্ট বা মালকানগিরি ডিস্ট্রিক্ট, যেগুলো হয়তো সবার কাছে মনে হয় সেগুলো মানে মাওবাদীদের জায়গা, বা সেগুলো নাক্সালাইট এরিয়া, কিন্তু সেখানে এখন চাষের এত উন্নতি করেছে উড়িষ্যা গভর্নমেন্ট যে মাথা খারাপ হয়ে যাবে। মানে এখন ড্রোন দিয়ে সেখানে চাষ করা হচ্ছে, ড্রোন দিয়ে সেখানে নবরঙ্গপুর বা মালকানগিরি এরিয়াতে যদি আমি দেখি যে সেখানকার এগ্রিকালচারের ক্যাপাসিটি, নবরঙ্গপুরে ভুট্টা, মানে যে ভুট্টার যে প্রোডাকশান, সেই প্রোডাকশান অল ওভার ইন্ডিয়াতে তারা একটা ভালো জায়গায়, মানে সাউথের পরে তারা একটা ভালো জায়গায়, তাদের ভুট্টার এক্সপোর্ট তারা একটা ভালো জায়গা নিয়ে নিয়েছে। শুধু একটা ডিস্ট্রিক্টই, মালকানগিরি ডিস্ট্রিক্ট, সেরকমভাবেই। কিন্তু সেখানে মাটি বা অন্য কিছু, কিন্তু মাটি, জল সব কিছুরই সমস্যা, শুধু একটাই, সেটা হচ্ছে টেকনোলজি, হাইব্রিড বীজ, এবং সেখানের উন্নত মানের চাষ, এবং চাষিদেরকে সেরকমভাবে উন্নত করা, চাষিদেরকে অ্যাওয়ার করা যে এইভাবে চাষ করলে এত প্রোডাকশন হতে পারে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে সারা দেশে। গভর্নমেন্টকে, প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্টকে এই পলিসি নিতে হবে, প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্টকে এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজব্যান্ডারিতে এরকম পলিসি নেওয়া উচিত, যে পলিসিতে তারা তাদের, কারণ এখান থেকে একটা বিরাট ইকোনমিক্যাল একটা সারপ্লাস কিন্তু আমাদের কাছে আসতে পারে। আমাদের সে পরিমাণ জায়গা আছে, আমরা বিরাট একটা সারপ্লাস তৈরি করতে পারি। চায়না যেরকম সারপ্লাস তৈরি করছে, আমরাও সারপ্লাস তৈরি করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি, এবং এখান থেকে এগ্রিকালচার থেকে আমরা এক্সপোর্ট করে আমাদের ইকোনমিটাকে আমরা আরও বেশি উন্নত করতে পারি। ঠিক আছে, তো এই পলিসিগুলোকে আমাদের রাখতে হবে। অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে হচ্ছে পশুপালনের মধ্যে, তো ওই যেটা বললাম, এগ্রিকালচারে যে ধরনের প্রপোজালসগুলো, সেগুলো অ্যানিম্যাল হাজব্যান্ডারিতেও নেওয়া উচিত, এবং কিছু ল সেখানে অবশ্যই নেওয়া হয়েছে, যেমন ল এগেইনস্ট স্লটার অফ কাউজ, গোহত্যা করা যাবে না, এই ধরনের লগুলোকে অ্যাপ্লিকেবল করা হচ্ছে, বা গৃহপালিত পশুকে আরও ভালোভাবে কীভাবে রিয়ারিং করা যায় সেগুলোকে আমাদেরকে প্রমোশন আমরা করছি, গভর্নমেন্ট করছে, কিন্তু সেগুলোকে আরও ভালোভাবে, আরও উন্নত মানেরভাবে করতে হবে। ঠিক আছে, 48A, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সেক অফ এনভায়রনমেন্ট, ফর দ্য সেক অফ আওয়ার লিভিং। আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের ওয়াইল্ড লাইফকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এটা দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই জন্য 51A এর ফান্ডামেন্টাল ডিউটিতেও এই জিনিসটাই বলা রয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। দ্যাট মিনস আমাদেরকে বেঁচে থাকতে গেলে আমাদের ওয়াইল্ড লাইফকে আমাদেরকে নিজেদেরকেই বাঁচাতে হবে, আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন শুধুমাত্র গভর্নমেন্টের পলিসির মধ্যে আনলেই শুধু হবে না, গভর্নমেন্টকে যেরকম বাঁচাতে তো হবেই, গভর্নমেন্টকে জঙ্গল বাঁচাতে হবে, ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে, এবং তার জন্য গভর্নমেন্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এনেছে, ফরেন কনজারভেশন অ্যাক্ট 1980 এনে শুধু রেখেছে। কতটা অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে, কতটা কী হচ্ছে, সেটা তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় দেখতে পাচ্ছি। দিন মানে ওয়াইল্ড লাইফ, দিন গাছের বনের সংখ্যা কমে যাচ্ছে, জঙ্গলের সংখ্যা কমে যাচ্ছে, দিন কিছু প্রাণী আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে আমাদের ঘটছে। পরিবেশের অবস্থা তো আমরা জানি, এনভায়রনমেন্টের অবস্থা তো আমরা জানি কী হচ্ছে। তো সুতরাং নিজেদেরকেও একটু সচেতন থাকতে হবে। নিজেদেরকে সচেতন মানে এইভাবে সচেতন থাকতে হবে যে আমাদের আশপাশটা যেন আমরা ঠিকঠাক রাখি। এটা আমাদের দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব, ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। তো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আমাদের দায়িত্ব, প্লাস গভর্নমেন্টের পলিসির ভিতরে আরও বেশি করে এটাকে প্রমোট করা উচিত, এবং আরও কঠোর অ্যাক্ট আনা উচিত। যেমন পোচার্স যারা রয়েছে, তারা তো ওয়াইল্ড লাইফকে তারাই নষ্ট করছে বেশি, তো তাদেরকে ঠিকঠাক করে
50 মানে চোরা শিকারী। তাদের 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 এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া গভর্নমেন্টের উচিত, গভর্নমেন্টকে নিতে হবে। নেক্সট 49 কি বলছে? প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল হেরিটেজেস। আমাদের যত হিস্টোরিক্যাল হেরিটেজেস আছে, মনুমেন্টস আছে, যেমন কলকাতায় আমাদের রয়েছে মনুমেন্ট রয়েছে, কলকাতায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, দিল্লিতে তাজমহল রয়েছে, এরকম যত ধরনের পুরনো মনুমেন্টস রয়েছে, অশোক স্তম্ভ রয়েছে, অশোকান পিলার্স রয়েছে, যত হেরিটেজেস রয়েছে, প্রত্যেকটা হেরিটেজকে গভর্নমেন্টকে ঠিকঠাকভাবে প্রোটেক্ট করতে হবে। এবং 1951-এ গভর্নমেন্ট তার জন্য কিন্তু একটা আর্কিওলজিক্যাল অ্যাক্টও গভর্নমেন্ট এনেছে এবং সে তার মধ্যেই প্রোটেক্ট করছে, এবং এই প্রোটেকশনটাও আমাদের নাগরিক দায়িত্বের মধ্যেও কিন্তু এটা আসে। ঠিক আছে। 50তে বলছে জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভকে আলাদা রাখতে হবে, পৃথকীকরণ। জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে আলাদা রাখতে হবে। যদি আলাদা না রাখা হয় তাহলে কী হবে? এক্সিকিউটিভ মানে কারা? এক্সিকিউটিভ মানে যারা আইন প্রণয়ন করে, আর জুডিশিয়ারি কারা? জুডিশিয়ারি যারা বিচার করে, আইন বিচার করে। তাহলে যারা আইন কার্যকরী করছে, এক্সিকিউটিভ মানে আইন কার্যকরী করছে, যারা আইন কার্যকরী করছে আর যারা তার বিচার করছে, তারা যদি দুটো এক হয়ে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ, তাই না? যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো মন্ত্রী কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজকে যদি জাজ যদি তার বন্ধু হয়, যদি দুজনে একসঙ্গে এক টেবিলে বসে যদি সমস্ত কিছুই তারা আলাপ আলোচনা করে, তাহলে তারা যে আইনটা আনবে, মানে জনবিরোধী হোক, জনস্বার্থের বিরোধী হোক বা জনদরদী হোক, যাই হোক না কেন, সেটাকে তো সুপ্রিম কোর্টও দেখবে না আর হাইকোর্টও দেখবে না। যা করবে তাই। এক্সিকিউটিভ কারা? এক্সিকিউটিভ হচ্ছে মন্ত্রীরা। আমাদের প্রধানমন্ত্রী এক্সিকিউটিভের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর যত সহকর্মীরা রয়েছে, আমাদের যারা মন্ত্রী রয়েছে, তারা সবাই এক্সিকিউটিভসের মধ্যে পড়ে। তো তারাই তো লগুলোকে পাস করায়, বিলগুলোকে পাস করায়, লগুলোকে পাস করায়। তো সেই লগুলো ঠিক আছে কিনা কারা দেখে? জুডিশিয়ারি দেখবে। এবার যদি যে কোনো অ্যাক্ট নিয়ে আসার পরে যদি সেটা ঠিক কি ঠিক না, এটা যদি বিচার না করে, যদি জুডিশিয়ারি বলে যে না সব ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। ঘুষের টাকা আর মন্ত্রীদের কথা শোনা, জিনিসটা একই হয়ে গেল। ঠিক আছে। তো এই ধরনের কেস তো ঘটছে। কিছুদিন আগেও আমরা দেখেছি কোনো এক জাস্টিসের ঘরের থেকে কত কোটি টাকা পাওয়া গেছে। তো এই ধরনের ঘটনা তো ঘটছেই। তো ডিপিএসপিতে বলা রয়েছে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং এই দুটোকে সবসময় আলাদা থাকতে হবে, তার জন্য সিপিসি ক্রিমিনাল প্রসিডিওর কোড, এই 1973 এটা তখন করা হয়েছিল জুডিশিয়ারি এবং যাতে এক্সিকিউটিভকে আলাদা করা যায়। 51 ইন্টারন্যাশনাল পিস। ভারতের গভর্নমেন্টকে অবশ্যই চলতে হবে। আমরা সভারেন কান্ট্রি, আমাদের নিজস্ব সমস্ত কিছু করার অধিকার আছে আমাদের বাউন্ডারির ভিতরে, এবং আমরা সব কিছুই করতে পারি। তা সত্ত্বেও যাতে ইন্টারন্যাশনাল পিস, যেরকম এই কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হওয়ার একটা মহল তৈরি হয়েছিল, কিন্তু সেটা হয়নি, যাতে ইন্টারন্যাশনাল পিস বজায় থাকে। আমরা যাতে কথাবার্তার মাধ্যমে, আগে আলোচনার মাধ্যমে যাতে সেটাকে মেটাতে পারি, যুদ্ধে না গিয়ে, সেটা দেখার দায়িত্ব গভর্নমেন্টের, এবং সেটাই বলা রয়েছে 51-এ। এই হচ্ছে আর্টিকেলসগুলো। এবার এই আর্টিকেলস নিয়ে কতগুলো কেস, সেই কেস লসগুলো কী, মানে কেস লসগুলো কীরকম, যে ডিরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের বরাবরই প্রথম থেকে একটা যুদ্ধ লেগে রয়েছে। মানে ডিরেক্টিভ প্রিন্সিপালে যদি আমি এতগুলো আগের দিনও বলেছিলাম, আজকেও বললাম, যে এই ধরনের ধরো এসসি এসটিদের রিজার্ভেশন, এই জিনিসটাই যখন দেওয়ার কথা বলা হচ্ছে 46-এ, তখনই ওখানে যেরকম 14-এ বা 15 বা 16-এ যেরকম বলা হচ্ছে সবার জন্য আইন সমান, সবাইকে সমান দিতে হবে। তো আমি যদি এসসি এসটিকে রিজার্ভেশন দিই, তাহলে তো আলাদা কাস্টের লোকেরা তো বলবেই যে সবার জন্য যদি আইন সমান হয়, তাহলে এদের জন্য কেন এক্সট্রা কিছু করা হচ্ছে? আমরা পড়েছি না 14-এ যে ইকুয়ালিটি বিফোর ল, সবার জন্য আইন সমান। তো এই জন্য ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডিপিএসপি সবসময় একটা ঝামেলা লেগেই থাকে। সেই ঝামেলাটা শুরু হয়েছে 1951 থেকে, যখনই সংবিধান লাগু হয়েছে তারপর থেকেই। প্রথম কেস কী হয়েছিল? চম্বকম দুরাই রাজন, 1951। এই কেসে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটকে কোনো রকমভাবে যদি ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে ডিপিএসপির কোনো রকম সংঘাত বাঁধে, তো ফান্ডামেন্টাল রাইটকেই অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে অগ্রাধিকার দেওয়া সত্ত্বেও ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে। যদি দরকার পড়ে কোনো সময়, যদি সরকারের এরকম মনে হয় যে ফান্ডামেন্টাল রাইটের কিছু অ্যামেন্ডমেন্টের দরকার আছে, তো ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে। ফান্ডামেন্টাল রাইটের যে প্রভিশনসগুলো, আর্টিকেলগুলো রয়েছে, সেখানে অ্যামেন্ডমেন্ট আনা যাবে। গোলকনাথ কেসে তারপরে কী হলো? গোলকনাথ কেসে 1967, গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট তার রায় কিছুটা বদলানোর পর সে বলল যে ফান্ডামেন্টাল রাইট তো অবশ্যই, ফান্ডামেন্টাল রাইটের অগ্রাধিকার তো থাকবেই থাকবে, এবং এটাও ঠিক ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ডও করা যাবে না। ফান্ডামেন্টাল রাইটকে কী করা যাবে না? অ্যামেন্ডমেন্ট, ফান্ডামেন্টাল রাইটের কোনো অ্যামেন্ডমেন্ট হবে না। তারপর আসলো কেশবানন্দ ভারতীর কেস 1973-তে। এই কেসটা সবথেকে ইম্পর্টেন্ট কেস, এইটা সবথেকে ইম্পর্টেন্ট জাজমেন্ট ছিল। 13 বেঞ্চের জাজমেন্ট ছিল এটা, 13 জাস্টিস, ঠিক আছে, 13 জনের বেঞ্চ ছিল এটা। 13 জনের বেঞ্চে এইখানে ডিসিশন আসে যে ফান্ডামেন্টাল রাইট, মানে ওই একটাই সমস্যা চলছে যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে কি যাবে না।
কারণ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এমন একটা জায়গা সেখানে যদি অ্যামেন্ড করা শুরু করে তাহলে মানুষের মূল অধিকার বলে কিছু তো থাকবে না, সব কিছু অ্যামেন্ড করে দেবে। কারণ গভর্নমেন্টের তো মানুষের মানে সিটিজেন যদি কোনো খারাপ গভর্নমেন্ট মানে অটোক্রেটিক যদি কোনো পাওয়ার চলে আসে তাহলে তার মূল উদ্দেশ্য কী থাকবে, যে মানুষের স্বাধীনতা বা মানুষ আলোচনা করে। সাপোজ আমি সভা করতে যাব, আমি অ্যাসোসিয়েশন করবো, ফান্ডামেন্টাল রাইট তাই বলছে তো, আমি অ্যাসোসিয়েশন করবো, আমি গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলবো, আমাকে বলতে দেবে না। তাহলে যদি অ্যামেন্ড করা শুরু করে তাহলে তো সব ওটাকেই অ্যামেন্ড করে দেবে, ওটাকে অ্যামেন্ড করে দিয়ে বলবে যে না তুমি সভা করতে পারবে না, তুমি গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। তো ঝামেলাটা এইখানে যে ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবো কি পারবো না। তো কেশবানন্দ ভারতী কেসে ঠিক এই জিনিসটাকেই সুপ্রিম কোর্ট বলল যে না, ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করা যাবে, কিন্তু কতটা অ্যামেন্ড করা যাবে, যতটা পর্যন্ত তার বেসিক স্ট্রাকচারকে নষ্ট হচ্ছে না। এই একটা সিম্পল ওয়ার্ড বেসিক স্ট্রাকচার, এটার ভিতরে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। বেসিক স্ট্রাকচার দ্যাট মিনস যে মূল কাঠামো, সংবিধানের যে মূল কাঠামো, যার উপরে সংবিধান তৈরি, সেই মূল কাঠামো যেন নষ্ট না হয়। এবার এই মূল কাঠামোটা কি সেটা সুপ্রিম কোর্ট বলেনি, সেটা বলেছে আমরা পরপর যখন যেরকম কেস আসতে থাকবে সেরকমভাবে আমরা বলবো, কিন্তু মূল কাঠামোটা কোনোদিন যেন নষ্ট না হয়। সাপোজ আমার 19 আমার কথা বলার অধিকার আছে, এটা হচ্ছে সংবিধানের মূল কাঠামো, এখানে যেন কোনো হস্তক্ষেপ না হয়। বাদ বাকি তোমরা করো, যা খুশি করতে পারো, অ্যামেন্ডমেন্ট করতে পারো, কিন্তু বেসিক স্ট্রাকচার যে ইন্ডিয়া সোশ্যালিস্ট কান্ট্রি, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, এই জায়গায় যেন, এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই জায়গায় যেন কোনো হাত না পড়ে। বেসিক স্ট্রাকচারটা বুঝতে প্রবলেম হয়, আমি বেসিক স্ট্রাকচার নিয়ে কেস এবং এই কয়টা কেস নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো, সেখানে কমপ্লিটলি আমি বুঝতে পারবো। কিন্তু এই কেসগুলো, এই ডিপিএসপির সঙ্গে এই কেসগুলোর প্রবলেম এসেছিল। তারপর আমি বলেছিলাম আগের দিন যে 3টে অ্যাপ্রোচ আছে, সোশ্যালিস্ট অ্যাপ্রোচ, গান্ধিয়ান অ্যাপ্রোচ এবং লিবারেল অ্যাপ্রোচ। এর মধ্যে কী কোনটা কোন আর্টিকেলগুলো তো আমাদের সব পড়া হয়ে গেল। এবার কোনটা কোন আর্টিকেলের মধ্যে আছে একবার একটু দেখে নাও তোমরা, বা এখানে স্ক্রিনশট নিতে পারো। সোশ্যালিস্টের মধ্যে আসছে 39, যেগুলো সোশ্যাল অ্যাপ্রোচে, 41, 42, 43, 47, যেগুলো সোশ্যাল অ্যাপ্রোচ, একদমই সোশ্যাল অ্যাপ্রোচ, সেইগুলো দেখো সব কিছুই এখানে, সব কিছুই তাই। গান্ধিয়ান অ্যাপ্রোচ 40, 43, 43B, 40তে গ্রাম পঞ্চায়েত ছিল, 43B, 46, 47 অ্যান্ড 48, এগুলো হচ্ছে গান্ধিয়ান অ্যাপ্রোচ। লিবারেল অ্যাপ্রোচের মধ্যে কী আছে, 44, 45, 48, 48A, 50, 51, আলাদা করে কিছু বললাম না, সবকটাই আমার বলা আছে। সুতরাং এটা একটু দেখে নিও যে সোশ্যালিস্ট অ্যাপ্রোচের মধ্যে কী আছে, গান্ধিয়ান অ্যাপ্রোচের মধ্যে কী আছে, লিবারেল অ্যাপ্রোচের মধ্যে কী আছে, কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে এটাই হচ্ছে কমপ্লিট ডিপিএসপি। তাছাড়া এরপরে নেক্সট আমরা কোথায় চলে যাব, নেক্সট 51A মানে ফান্ডামেন্টাল ডিউটি, তারপর থেকে আমরা কিন্তু প্রেসিডেন্টের দিকে, আমরা এক্সিকিউটিভের দিকে বা প্রেসিডেন্টের দিকে আমরা এগোবো। তাহলে এই আজকে ডিপিএসপি এইটুকুই।